অ্যালকিনের প্রস্তুতি। প্রথম হচ্ছে ডিহাইড্রোহ্যালোজিনেশন অফ অ্যালকাইল হ্যালাইডস। ডিহাইড্রোহ্যালোজিনেশন, সরি, ডিহাইড্রোহ্যালোজিনেশন। ওকে, তো এখানে নাম দেখেই কিছুটা বুঝতে পারতেছো যে ডি মানে কি, কিছুটা বের হয়ে যাবে, আর হাইড্রো মানে ওয়াটার, আর এখানে হ্যালোজেন মানে হ্যালোজেন, হ্যালোজিনেশন মানে হ্যালোজেন। সো এখানে ওয়াটার এবং হ্যালোজেন মূলক যেটা, এটা বের হয়ে যাবে। সো ধরে নাও এইরকম একটা অ্যালকাইল হ্যালাইড আমাদের কাছে আছে। আমরা জেনারেল রিঅ্যাকশন লিখি, এখানে এক্স আছে, এখানে এইচ আছে, আর এখানে ধরে নেওয়া হচ্ছে আমরা KOH ইউজ করলাম বেজ হিসেবে, আর এখানে অ্যালকোহল নিলাম সলভেন্ট হিসেবে। তো এখানে যে জিনিসটা হবে, এখান থেকে তোমার হ্যালোজেন, এই যে এইচ এক্স যেটা, এইটা হচ্ছে এই যে তোমার কে যেটা ক্যাটায়ন তৈরি হয়, এখান থেকে এইটার সাথে বিক্রিয়া করে কে এক্স তৈরি করবে এবং হ্যালোজেনটা এভাবে বের হয়ে যাবে, আর এখান থেকে ওয়াটার, এই যে এইচ এবং এই ওএইচ মিলে একটা ওয়াটার তৈরি করবে। তাহলে এখানে দুইটা জিনিস বের হয়ে গেল না, এই জন্য ডাবল বন্ড তৈরি হবে এখানে। এই হচ্ছে তোমার একটা খুব মেজর একটা রিঅ্যাকশন অ্যালকিনের ক্ষেত্রে। তো আমরা চলো একটা এক্সাম্পল দেখি, স্পেসিফিক এক্সাম্পল। ধরে নাও একটু CH3 CH2 CH2 CH3 CH2 CH2 CH2Cl। তো আমরা এখানে যে জিনিসটা করব, এখানে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিব। নট অনলি পটাশিয়াম হাইড্রোক্সাইড, আমরা যে কোনো বেজ, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারি, এরকম একটা স্ট্রং বেজ। এবং এখানে সলভেন্ট হিসেবে আমরা অ্যালকোহল নিব। তাহলে কি হবে, এখান থেকে ডিহাইড্রোহ্যালোজিনেশন হবে, একটা হ্যালোজেন মূলক বের হয়ে যাবে, একটা ওয়াটার বের হয়ে যাবে, তাই না? জি। আচ্ছা, তো এখান থেকে আমরা এরকম পাবো, এই যে হ্যালোজেনটা, এই হ্যালোজেনটা হচ্ছে বের হয়ে যাবে, এখানে KCl হিসেবে বের হয়ে যাবে। আর হ্যালোজেনের একটা জিনিস লক্ষ্য করো, হ্যালোজেনের পাশের যে হাইড্রোজেনটা, এটা কিন্তু বের হয়ে যায়, তাই না? হ্যাঁ। তাহলে এখানে পাশের হাইড্রোজেন এটা বের হয়ে যাবে। সেখানে ওয়াটার পাওয়া যাচ্ছে, আর এখানে পাওয়া যাবে CH3 CH2 CH2 ডবল বন্ড CH2। দাঁড়াও, এখানে একটু ভুল করছি। হ্যালোজেনের পাশেরটা বের হবে? হ্যাঁ, দাঁড়াও, হ্যাঁ ভুল করছি, এটা আমি কারেক্ট করতেছি। মানে হ্যালোজেন যেই কার্বনে, হ্যালোজেন এই কার্বনে না, মানে ওই যে বিটা কার্বন না আলফা কার্বন? হ্যাঁ, এই আমরা এই আলফা বিটার এখানে পরে আসতেছি। এখানে হচ্ছে তোমার হ্যালোজেনটা যে কার্বনে আছে, তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন বের হয়ে যায় না, তার হ্যালোজেনটা এই কার্বনে আছে, পাশের কার্বন এখানে, এখান থেকে বের হয়ে যাবে না। বুঝছো জিনিসটা? জি জি। আমরা এটা পেয়ে গেলাম। এবার আসে আলফা বিটার যে ব্যাপারটা, এখানে আমরা আসি। আমরা এখানে একটু পরে আসতেছি। আরেকটা এক্সাম্পল দেখাই, তারপরে ওইখানে আসবো আমরা। আচ্ছা, এবার লক্ষ্য করো, এই যে আমি একটু আগে বলছিলাম কি, হ্যালোজেনের যে হ্যালোজেন যে কার্বনে, তার পাশের কার্বন থেকে এটা বের হয়ে যায় হাইড্রোজেনটা, হ্যালোজেনটা বের হয়ে যাবে, এটা আমরা কনফার্ম, KCl তৈরি হবে এখানে।
এবার ওয়াটার তৈরি করার জন্য যে হাইড্রোজেনটা লাগবে সেটা কিন্তু এই কার্বন থেকে যেতে পারে, এখান থেকে যেতে পারে, তাই না? জি ঠিক না বলো? জি ঠিক আছে, তার মানে আমি একবার কি করলাম, এই কার্বন থেকে বের করলাম, একবার এই কার্বন থেকে হাইড্রোজেনকে বের করলাম, তাহলে ওয়াটার পাওয়া যাবে এখানে। জি জি আচ্ছা, এবার যদি এই কার্বন থেকে হাইড্রোজেনটা বের হয়, তাহলে তোমার কি হবে বলো তো? এখানে ডাবল বন্ড পাওয়া যাবে, এই কার্বনে ডাবল বন্ড, তাহলে CH3 CH ডবল বন্ড CH CH3। এবার তুমি যদি এই কার্বন থেকে হাইড্রোজেন বের করো, তাহলে যে জিনিসটা হবে, আচ্ছা এটা কি আমার চোখে দেখতেছি না, এটা হ্যাঁ সাদা, ঠিক আছে। তুমি যদি এই কার্বন থেকে হাইড্রোজেন বের করো, তাহলে তোমার এখানে ডাবল বন্ড পাওয়া যাবে। সো আমরা আরেকটা প্রোডাক্ট এখানে পাচ্ছি, CH3, আমি একটু নিচে লিখি এটা, CH3 CH2 CH ডবল বন্ড CH2। এই দুই রকম কিন্তু প্রোডাক্ট পাওয়া পসিবল, তাই না? জি তো এক্সপেরিমেন্টালি দেখা যায় যে এইটার পার্সেন্টেজ হচ্ছে 80%, আর এটা 20%। তার মানে কি বুঝতে পারলা, এটা মেজর প্রোডাক্ট, হ্যাঁ এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। তার মানে অ্যাকচুয়ালি তোমার এইটা তৈরি হবে মোস্ট অফ দ্য টাইম, এবং বিক্রিয়াতে তুমি যখন রিয়েকশনটা হয়ে যাবে তখন তুমি সবচেয়ে বেশি পাবা এইটা, এটা কম পাবা। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, তোমার যখন এটা তোমার আলফা কার্বন না, তোমার কার্যকরী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত সেটা আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, এটা কিন্তু বিটা কার্বন, মানে আলফা কার্বনের সাথে অ্যাটাচ কার্বন হলো বিটা কার্বন, এটা হচ্ছে গামা কার্বন। তাহলে বিটা কার্বন গুলার মধ্যে এখন হাইড্রোজেনটা বের হচ্ছে কোথা থেকে বলতো? বিটা কার্বন থেকে, তাই না? জি এখন বিটা কার্বন গুলার মধ্যে যেই কার্বনের মধ্যে হাইড্রোজেন কম ছিল, সেখান থেকে কি বলতো, বিটা কার্বন গুলার মধ্যে যে কার্বনে হাইড্রোজেন কম ছিল সেখান থেকে যখন হাইড্রোজেনটা বের হচ্ছে তখন আমরা মেজর প্রোডাক্ট পাচ্ছি, ঠিক কিনা বলো? হ্যাঁ তো এইটাকে বলা হয় সাইজ অফ নীতি। এটা আমরা আর পরে পড়বো গিয়ে, মানে জাস্ট আমরা ইন্ট্রোডিউস করে রাখলাম যে যখন তোমার এরকম এলিমিনেশন রিঅ্যাকশন হবে, মানে যখন ডিহাইড্রোহ্যালোজিনেশন হবে, তখন তোমার হচ্ছে বিটা কার্বন গুলোর মধ্যে যেটাতে হাইড্রোজেন কম আছে সেখান থেকে তোমার মেজর প্রোডাক্ট পাওয়া যাবে। বা এটা মনে রাখবা যে বিটা কার্বন গুলোর মধ্যে, নোট হচ্ছে এখানে, বিটা কার্বন গুলোর মধ্যে বিটা কার্বন গুলোর মধ্যে যে কার্বনে হাইড্রোজেন কম সেখান থেকে হাইড্রোজেন বের হবে, সেখান থেকে হাইড্রোজেন রিমুভ হবে, এইটা মাথায় রাখবা। ওকে, সো তোমাকে যদিও আমি থিওরিটিক্যালি এটা পসিবল এটা দেখাইলাম, কিন্তু অ্যাকচুয়ালি তুমি তো পরীক্ষায় আসলে তোমাকে এটা লিখতে হবে, বুঝো না জিনিসটা? জি ওকে ভাই, সো এটা আমাদের ক্লিয়ার হইলো জিনিসটা। এইবার আরেকটা আমরা জিনিস চলো দেখি, এখানে হচ্ছে এখানে যে অ্যালকাইল হ্যালাইড গুলা ডিহাইড্রোহ্যালোজিনেশন রিঅ্যাকশন করতেছে সবগুলোর রেট কি সেম হবে? মানে অ্যালকাইল হ্যালাইড তো তিন রকম হইতে পারে না, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। তো এখন সবগুলোর ক্ষেত্রে কি রেট সেম হবে? এই রিঅ্যাকশনের সেম হবে না, কিন্তু দেখা যায় যে 3 ডিগ্রি সবচেয়ে বেশি রেট, 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। মানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যেটা, এইটা সবচেয়ে বেশি সহজে এই রিঅ্যাকশনটা দিতে পারবে। তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। ইজ মানে হচ্ছে আরাম, রিঅ্যাকশনটাকে কত আরামদায়ক ভাবে, মানে কত সহজে দিতে পারতেছে, এইটা হচ্ছে ইজ বুঝায়, বুঝতে পারছো? রিঅ্যাক্টিভিটি আর কি বলতে পারো এটাকে, আমাদের বইয়ে এটা লেখা, এই ওয়ার্ডটা লেখা। তো এইটা হচ্ছে তোমার, এই অর্ডারটা মনে রাখবে। এটা কি বুঝতে পারছো জিনিসটা, এই অর্ডারটা? জি ভাই
হ্যাঁ এই অর্ডারটা ব্যাখ্যা করতে যাচ্ছি না আমি, টাইম লাগবে, তবে হালকা করে বলে রাখি। এখানে 3 ডিগ্রি অ্যালকাইল থেকে তোমার 3 ডিগ্রি তোমার কার্বোক্যাটায়ন তৈরি হয়। এখানে এটা তো এলিমিনেশন রিঅ্যাকশন না, সো এলিমিনেশন রিঅ্যাকশনে কিন্তু তোমার কার্বোক্যাটায়ন দুইটা আছে, একটা E2 একটা U1 আছে না। হ্যাঁ তো এখানে কিন্তু কার্বোক্যাটায়নের স্টেবিলিটি একটা ব্যাপার স্যাপার আছে, আমরা এদিকে না যাই আর কি, মানে ব্যাখ্যা আছে এটার, বুঝতে পারছো? এই অর্ডারটার ব্যাখ্যা কিন্তু আছে, তো আমরা এদিকে না যাই আর কি। সেকেন্ড হচ্ছে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, তো আমরা যদি একটা অ্যালকোহল নেই, ধরে নাও ডিহাইড্রেশন মানে পানি বের হয়ে যাবে না এখান থেকে। জি তো এখানে যে জিনিসটা হয়, এটাকে অনেক সময় নিরোধন বিক্রিয়া বলা হয়। এটাকে অনেক সময় নিরোধন বিক্রিয়া, অ্যালকোহলের নিরোধন বলা হয়। তো এখানে আমরা একটা অ্যাসিড নিব এইখানে। তো এই অ্যাসিডটা হচ্ছে তোমার বেসিক্যালি সালফিউরিক অ্যাসিড হবে, তার আমার লেখা আসতেছে না কেন, সরি, এটা ওই দিনের মতো সমস্যা শুরু করছে। এখানে আমরা ক্যাটালিস্ট হিসেবে একটা অ্যাসিড নিব, আর এই অ্যাসিডটা বেসিক্যালি সালফিউরিক অ্যাসিড হবে এবং এইটা নিরোধক হিসেবে কাজ করবে এই অ্যাসিডটা। তো এখানে নিরোধক হিসেবে কাজ করে এই হাইড্রোজেন আর এই OH মিলে পানি তৈরি করবে, এখান থেকে পানিটা বের হয়ে যাবে। পানিটা যদি বের হয়ে যায় তাহলে এখানে ডাবল বন্ড পাওয়া যাবে। একটা কথা মনে রাখবে অলওয়েজ, যে এলিমিনেশন রিঅ্যাকশন বা এটাকে কি বলে, অপসারণ বিক্রিয়ায় সবসময় ডাবল বন্ড তৈরি হয়, তাই না? এটা কি আগে জানতা? হ্যাঁ ভাই, এরকম একটা জিনিস পড়ছিলাম যে যেটা অপসারণ হয়, অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অসম্পৃক্ততা বাড়ে আর সম্পৃক্ততা কমে। হ্যাঁ ওইটাই, কারণ অপসারণ হলে তো কিছুটা বের হয়ে যাচ্ছে, ওই যেটা বের হয়ে যাচ্ছে ওই গ্রুপটার ব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য, মানে এই হাইড্রোজেনটার বের হয়ে যাচ্ছে, তার কার্বনের একটা হাত খালি হয়ে গেল না, তার এটা ব্যালেন্সই খালি হয়ে গেল। এই ব্যালেন্সকে তোমার ব্যালেন্স মানে এই হাতটাকে ব্যালেন্স করার জন্য এখানে ডাবল বন্ড দিতে হয় আর কি। না সহজ ভাষায় আর কি একদম বুঝলাম, যদিও এটা রিয়েল কেমিস্ট্রি না, মানে সহজ বোঝানোর জন্য বললাম আর কি। এটা ওই ডাবল বন্ড কিন্তু এইভাবে তৈরি হয় না, ডাবল বন্ড তৈরি হয় তোমার কার্বন, এই যে তোমার sp2 হাইব্রিডাইজ হওয়ার পরে, এই যে ধরো তোমার এখানে এটা sp2 না কার্বনটা, জি এটা এটা মানে আমি চাইছিলাম যেটা বলার জন্য, এটা এখনই বলি। sp2 হওয়ার পরে দেখো কার্বনের কিন্তু একটা অরবিটাল পি অরবিটাল কি তাই আনহাইব্রিডাইজ থাকবে না, এরকম থাকবে। এই দুইটা হ্যাঁ অরবিটাল এরকম পাশাপাশি ওভারল্যাপ করার মাধ্যমে কিন্তু ডাবল বন্ডটা তৈরি করে, পাই বন্ডটা তৈরি করে, বুঝতে পারছো? সো পাই বন্ডটা কিন্তু এইভাবে ফরমেশন হয়। কাজে এইরকম বাংলা কথা বললাম যে এখানে বের হয়ে যাচ্ছে, এটাকে ব্যালেন্স করার জন্য ডাবল বন্ড দিতে হয়, এটা তো জাস্ট বোঝানোর জন্য বলছি, রিয়েল কথাটা হচ্ছে এটা। আচ্ছা, যাই হোক, আমরা এখানে একটা এক্সাম্পল দেখার আগে ওই ইয়ারে দেখবো, রিঅ্যাক্টিভিটি অর্ডারটা দেখবো এখানে, ইজ অফ ডিহাইড্রেশন। তো অ্যালকোহলের তো 3 ধরনের অ্যালকোহল হইতে পারে, তাই না? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। তো সবগুলোর রিঅ্যাক্টিভিটি কিন্তু এখানে সেম হবে, সেম হবে না কিন্তু। 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এক একটা অ্যালকোহল এক এক ধরনের রিঅ্যাক্টিভিটি দেখাবে এই ডিহাইড্রেশন রিঅ্যাকশনে। তো দেখা যায় যে 3 ডিগ্রি অ্যালকোহলটা সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ, 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। এটা মানে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল সবচেয়ে সহজে এই রিঅ্যাকশনটা দিতে পারবে, সবচেয়ে ইজিলি এই রিঅ্যাকশনটা দিতে পারবে। তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। এই অর্ডারটা মুখস্থ রাখবা, এটা কিন্তু পরীক্ষা চলে আসতে পারে। ও শিট, একটা মিনিট, আমার গ্রাফিক্স বের হতে সমস্যা হয়েছে, তার আমি একটু মুছে নেই, একটা মিনিট ওয়েট করো।
এবার ঠিক আছে। তো আমরা চলো একটা এক্সাম্পল দেখি। ধরে নাও এটা হচ্ছে আমার একটা অ্যালকোহল। তো এখানে আমরা অ্যাসিড হিসেবে সালফিউরিক অ্যাসিডকে ইউজ করব। গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় বা কনসেন্ট্রেটেড। তো এই জিনিসটা নিরোধক হিসেবে কাজ করে, নিরোধক হিসেবে কাজ করে, নিরোধক। তো এখানে প্রশ্ন আসতে পারে যে অ্যালকোহলের মানে ডিহাইড্রেশনে বা একটা রিঅ্যাকশন দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে এখানে সালফিউরিক অ্যাসিডের কাজ কি, নিরোধক হিসেবে কাজ করে এটা। তো এই জিনিসটা হবে এখান থেকে ওয়াটার বের হয়ে যাবে, এই হাইড্রোজেন আর এই OH মিলে এখান থেকে ওয়াটার তৈরি করবে। তো আমরা প্রথমেই ওয়াটারটাকে বের করে দিলাম এখান থেকে। তারপর কি পাওয়া যাবে? ডাবল বন্ড পাওয়া যাবে, সিম্পল। ফাইন, এরকম পাওয়া গেল। এইবার এটা এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল না রাফি? হ্যাঁ একদিকে এটা 1 ডিগ্রি অ্যালকোহল। তো আমরা চলো, আচ্ছা এখানে আরেকটা কথা বলে আসি। আমাদের আগের যে এক্সাম্পলটা ছিল প্রথম, যেটা যে এইখানে এখানে আমরা একটা কথা দেখছিলাম নোটে, যে বিটা কার্বনগুলোর মধ্যে যে কার্বনে হাইড্রোজেন কম সেখান থেকে হাইড্রোজেন রিমুভ হবে। এটা কিন্তু শুধুমাত্র যে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে, এটা কিন্তু এমন না। এটা এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের যে অপসারণ বিক্রিয়াগুলো হয় না, সবগুলোর ক্ষেত্রে এটা সত্য। যে ট্রু ট্রু ফর, এটা লেখা আসে না কেন, ট্রু ফর all elimination reaction, sorry, true for all elimination reaction of alkyl halide। তারপর এখানে আসতে পারে অ্যালকোহল। আচ্ছা এটা আমি জাস্ট অ্যালকাইল হাইড এগুলো না বললাম, জাস্ট এখানে এলিমিনেশন রিঅ্যাকশনটা লিখি, তাহলে তোমার আর পরবর্তী কনফিউশন সৃষ্টি হবে না। ওহ, বোর্ডে সমস্যা করে, এখানে বুঝি না, নেটওয়ার্কের জন্য নাকি। এটা হচ্ছে অল এলিমিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে। ওকে, তো এখানে আমরা যদি আরেকটা অ্যালকোহলের এক্সাম্পল নেই, যেমন ধরে নাও এটা CH3 CH2 CH OH CH3। তো এখানে আমরা সালফিউরিক অ্যাসিড নিলাম, তারা বোর্ডটা রেসপন্ড করতেছে না। সালফিউরিক অ্যাসিড নিলাম কনসেন্ট্রেটেড। তাহলে কি পাওয়া যায় বলো তো এখান থেকে রাফি? এইচ এবং OH বের হয়ে যাবে। এখন এই যে বের হবে কোন কার্বন থেকে বের হবে? এখানে তো এটা কার্বন ওই বাম পাশেরটা থেকে। হ্যাঁ, এটা আলফা, এটা বিটা। এখন বিটা কার্বন দুইটাই আছে, দুই জায়গা থেকে কিন্তু হাইড্রোজেন বের হওয়াটা পসিবল, তাই না? তাহলে আমাদের হচ্ছে আমাদের সাইজের নীতি অনুসারে তোমার যে কার্বনে হাইড্রোজেন কম সেখান থেকে কি হবে বলতো, হাইড্রোজেনটা বের হয়ে যাবে, তাই না? সো এখানে CH3 CH ডবল বন্ড CH পাওয়া যাচ্ছে। তাহলে এটা কি মেজর প্রোডাক্ট হবে না? এইটা হ্যাঁ মেজর হবে। মানে যেটা সাইজের নীতি ফলো করবে ওইটা হচ্ছে মেজর।
সাইজেফ নীতি মেনে চলে যে প্রোডাক্টটা পাওয়া যাবে এটা হচ্ছে মেজর প্রোডাক্ট। আর সাইজেফ নীতির বাইরে তো এইটা থেকে বের হতে পারে না। যদি হ্যাঁ এই ওটা মাইনর। হ্যাঁ, যদি এই কার্বন থেকে বের হয়, এটা থেকে কিন্তু বের হওয়াটা পসিবল আছে, কিন্তু এইটা থেকে যদি বের হয় সেটা কিন্তু সাইজেফ নীতিকে ফলো করবে না, তাই না? তো এটা থেকে বের হলে এটা মাইনর প্রোডাক্ট হবে। এটা মাইনর প্রোডাক্ট হবে। ক্লিয়ার এটুকু? জি ভাই, okay. ওকে, তো এটা পার্সেন্টেজ লেখা নাই, তাও আমরা এখানে বুঝতে পারলাম জিনিসটা। তোমার মাথায় কি কোয়েশন আসে না যে এইটা কেন মেজর হলো, এটা কেন মাইনর হলো? এটা কোয়েশন আসলে আমি স্কিপ করবো, এটা আমাকে এখন টাইম নষ্ট করার নাই। কোয়েশন আসা উচিত ছিল এটা, যদি আমরা সাইজেফ নীতি যখন পড়বো তখন এটা আমি এমনি ব্যাখ্যা করবো। So dehalogenation of vicinal dihalide. Dehalogenation of vicinal dihalide. লেখাটা সুন্দর হয় নাই। তো এখানে ভিসিনাল এই ওয়ার্ডটা হয়তো তোমার সাথে অপরিচিত। ডাইহেলাইড তো বুঝতে পারতেছো, হেলাইড দুটো থাকবে, জি। হেলাইড দুটো থাকবে। তো যখন হেলাইড গুলো এইরকম জাস্ট সন্নিহিত থাকবে তখন এটাকে বলা হয় ভিসিনাল ডাইহেলাইড। তো আমরা যদি ভিসিনাল ডাইহেলাইডের সাথে একটা মেটাল নেই তাহলে কি হবে, এই মেটাল এই দুইটার সাথে রিঅ্যাকশন করে এখানে জিঙ্ক X2 তৈরি করবে, এবং যখন এই দুটো বের হয়ে যাবে তখন এখানে অসম্পৃক্ততা বা আনস্যাচুরেশন তৈরি হবে এবং আমরা এখানে অ্যালকিন পেয়ে যাব এরকম। চলো আমরা একটা স্পেসিফিক एग्जांपल দেখি। CH3 CH2 CH3 CH Br CH Br CH3। যদি এখানে জিঙ্ক মেটাল দিই তাহলে জিঙ্কের সাথে এই দুইটা রিঅ্যাকশন করে জিঙ্ক X2 তৈরি করে, জিঙ্ক Br2 তৈরি করবে, আর এখান থেকে আমরা পাবো অ্যালকিন CH3 CH ডবল বন্ড CH CH3। আশা করি এটা বুঝতে পারছো, বুঝতে পারছো রাফি? জি ভাই, বুঝতে পারছি। ওকে, ভাই একটা কার্বন যদি দুইটা হ্যালাইড থাকে ওইটা কি হবে? জেমিনাল, আচ্ছা জেমিনাল ডাইহ্যালাইড। হ্যাঁ, আচ্ছা। তো আমরা এখন দেখব হচ্ছে অ্যালকাইন থেকে আমরা কিভাবে এটা পেতে পারি। অ্যালকাইন থেকে তো ধরে নাও এখানে আমার কাছে একটা অ্যালকাইন আছে, এবং আমি যদি এর সাথে হাইড্রোজেন সংযোজন করি এবং যদি এখানে আমি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ইউজ করি তাহলে আমরা এখানে অ্যালকিন পাবো। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমি যদি অ্যালকাইনের সাথে হাইড্রোজেন দুই মোল হাইড্রোজেন অ্যাড করি, 2 অণু অ্যাড করি, তখন আমরা অ্যালকেন পাই, তাই না? অ্যালকেন পাই। বাট তুমি যদি
এখানে হাইড্রোজেন দিছো ভালো কথা, কিন্তু তুমি যদি এখানে প্রভাবক হিসেবে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট ইউজ করো, তাহলে দেখা যায় যে এই রিডাকশনটা অ্যালকিন পর্যন্ত থেমে যায়। এটা একটা reduction- এটা কি রিডাকশন না? জি। হ্যাঁ, তো আমরা যদি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ইউজ করি, তাহলে এখানে যে জিনিসটা হবে, অ্যালকাইনের রিডাকশন will stop at the stage of at the alkene. অ্যালকিনের যে পর্যায়টা, সেই অ্যালকিনের পর্যায়ে গিয়ে এটা থেমে যাবে। ক্লিয়ার? ফাইন। তো আমরা যদি কখনো অ্যালকাইনের রিডাকশনটাকে অ্যালকিনে থামাতে চাই, আমরা হচ্ছে এরকম প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ইউজ করি। এটাকে বলা হয় প্রভাবক বিষ। প্রভাবক বিষ বলা হয়। ফাইন। এখন তুমি যদি আচ্ছা, এটা তোমরা কালকে দেখাইছে, আজকে এটা না দেখাই। মানে আমরা যদি এখানে অ্যালকাইনের সাথে যদি আমি নিকেল প্রভাবক ইউজ করি, জাস্ট হাইড্রোজেন দিলাম, এখানে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট না দিয়ে নিকেল দিলাম, এই 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরকম একটা টেম্পারেচার দিলে কি পাওয়া যায় বলতো? এখানে অ্যালকেন পাওয়া যায় না? আসবে। জি। তো এখানে টেম্পারেচারটা এই এখন আমি যেটা লিখতেছি এটা হচ্ছে উদাসের বই থেকে দেখে লিখতেছি, আর কালকে লিখছিলাম আমার বই থেকে। তো এখানে কত ছিল আমি জানি না, 250 সম্ভবত ছিল, তাই না? বা 150 ছিল এরকম। হ্যাঁ হ্যাঁ, 200 আশেপাশে ছিল। এরকম ছিল। তো আমার ওইটা ছিল অ্যাকুরেট, বুঝতে পারছো? ওইটা ছিল অ্যাকুরেট। এখানে উদ্বাসের বই কি লিখছে এটা আমার দেখার টাইম নাই। এটা হচ্ছে যেটা আমার বই লেখা ছিল, এটা হচ্ছে মরিসন বইয়ের বই। ওইটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড রেফারেন্স বুক, মানে অর্গানিক কেমিস্ট্রির জন্য। সো ওইখানে যেটা ছিল ওইটাই কারেক্ট। ওইটা মেজর না, আমাদের এখন আর ইন্টারের সময় নাই, তো আমরা লেখা লাগবে না এগুলো, জাস্ট ফাইন। তো আমরা এখানে অ্যালকাইন থেকেও আমরা হচ্ছে এটা তৈরি করতে পারলাম। আর হচ্ছে আরেকটা রিয়েকশন দেখাতে হবে, এটা হচ্ছে অ্যালকিনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, মানে ইন্ডাস্ট্রিতে অ্যালকিনকে কিভাবে তৈরি করা হয়, অ্যালকোহল থেকে তৈরি করা হয়। চলো আমরা ওটা দেখি। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অফ অ্যালকিন। এটা আসতেই পারে, 4টা বিক্রিয়া দিবে ক খ গতে, দিয়ে বলে নিচের কোনটি অ্যালকিনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বা শিল্প উৎপাদন পদ্ধতি। আসতে পারে না এরকম রিয়েকশন? আসতে পারে। সো একটা হচ্ছে তোমার অ্যালকোহল থেকে, এটা হচ্ছে অ্যালকোহল থেকে, এটা ধরে নাও যে তোমার অ্যালকোহল হচ্ছে এরকম CH3 CH2OH, ধরে নাও এই হচ্ছে এটা অ্যালকোহল। এখানে অ্যালকোহলের যে বাষ্পটা, ভেপার অ্যালকোহলকে যদি আমি অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্য দিয়ে পাস করি এবং টেম্পারেচার যদি আমি 350 ডিগ্রি সেলসিয়াস রাখি, তাহলে যে জিনিসটা হবে, এখান থেকে হচ্ছে তোমার ওয়াটার বের হয়ে যাবে, আর আমরা এখানে অ্যালকিন পেয়ে যাব। এই হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করার শিল্প উৎপাদন পদ্ধতি। আর 2 নম্বরে যেটা দেওয়া আছে সেটা আমরা অলরেডি পড়ে আসছি, অ্যালকাইন থেকে যেটা ফ্রম অ্যালকাইন। এটা আমরা অলরেডি পড়ে আসছি। এই যে যেটা তোমার হাইড্রোজেন সংযোজন, যেটা প্যালাডিয়াম বেরিয়াম সালফেট।
বুঝতে পারছো রাফি এটা? জি ভাই। আচ্ছা, আরেকটা আছে 3 নাম্বার, সেটা হচ্ছে তো এখানে বিক্রিয়াটা মনে হয় আগেরটা ভুল করছেন, অ্যালকিন হবে। এইটা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সরি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এখানে আমরা হচ্ছে প্রাকৃতিক গ্যাস থেকে প্রাকৃতিক গ্যাসের মধ্যে তোমার কি থাকে? মেজর থাকে ইথেন আর মিথেন, ইথেন আর প্রোপেন, তাই না? তো আমি যদি এখানে, আচ্ছা এখানে একটা কথা বলছি আমি, বলো তো কি বলছি একটু আগে, মাত্র কি বললাম? এই যে প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেন আর ইথেন থাকে। ইথেন আর প্রোপেন থাকে, মিথেন কিন্তু ইচ্ছা করে বলে নাই আমি, বলতে পারো ও কেন? মিথেন কিন্তু বেশি থাকে ভাই প্রাকৃতিক গ্যাসে, কিন্তু মিথেন তো আমরা এখানে নিব না। কেন নিব না? কারণ আচ্ছা, একটা আমরা, কার্বনের তো একটা হ্যাঁ বন্ধনে তো এক্স্যাক্টলি, হবে। আমরা তো এলকিন তৈরি করতেছি, এলকিনে তো একটা কার্বন দিয়ে এলকিন হয় না, ডাবল বন্ডের জন্য মিনিমাম 2টা কার্বন লাগে, এই জন্য আমরা মিথেনটাকে আমরা এখন ইগনোর করলাম। যাই হোক, তো আমরা যদি এখানে ইথেন নেই, CH3CH3, সো এই ইথেনকে যদি আমরা 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট করি, উত্তপ্ত করি, তাহলে এখান থেকে হাইড্রোজেন বের হয়ে যাবে। হাইড্রোজেন বের হয়ে আমাদের এখানে ইথিন পাওয়া যাবে। তার মানে হাইড্রোজেন দিলে তোমার কি সম্পৃক্ত যৌগ পাওয়া যাচ্ছে, আর হাইড্রোজেন বের হয়ে গেলে আমরা অসম্পৃক্ত যৌগ পাচ্ছি। এরকম না জিনিসটা? জি। আমরা যদি এখানে এটা প্রোপেন নেই, তাহলে কি সেম রিয়াকশন, জাস্ট 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব। তাহলে এখান থেকে কি পাওয়া যায় বলো তো? এখান থেকে তোমার হচ্ছে ওই যে আমরা গতকালকে একটা রিয়াকশন দিয়েছিলাম, মনে আছে? ক্র্যাকিং রিয়াকশন, হ্যাঁ। মনে আছে? জি। ক্র্যাকিং রিয়াকশন কি ছিল? তাপীয় বিয়োজন না? কি কি পাওয়া জি। যেত মনে আছে? স্মলার অ্যালকেন্স, তাই না? স্মলার কি পাওয়া যেত? মিথেন পাওয়া যেতে পারে এখান থেকে। অ্যালকিন আর অ্যালকেন দুইটা। হ্যাঁ, স্মলার অ্যালকেন পাওয়া যায় আর অ্যালকিন পাওয়া যায়। তো অ্যালকিন 2 কার্বনের অ্যালকিন আর 3 কার্বনের অ্যালকিন। এই তো, সো এইভাবে কিন্তু আমরা শিল্প কারখানায় অ্যালকিন তৈরি করতে পারি। সো এই হচ্ছে তোমার অল অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ অ্যালকিন। আমরা এবার অ্যালকিনের রিয়াকশনগুলো দেখব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে আমাদের অপসারণ বিক্রিয়ার মেকানিজম দেখতে হবে। E1 E2 এইটা তোমার লাগবে, অপসারণ বিক্রিয়ার মেকানিজমটা লাগবে। আমরা অ্যালকিনের রিয়াকশনে যাওয়ার আগে এই অপসারণ বিক্রিয়ার মেকানিজমটা একটু করে দেখে আসবো। তোমার কি ধারণা আছে অপসারণ বিক্রিয়ার মেকানিজম সম্পর্কে, কিভাবে করে? যতটুকু ধারণা আছে ওইটুকু বলো। অপসারণ বিক্রিয়ার মেকানিজম। হ্যাঁ, E1 E2 এগুলো তো নাম তো শুনছো না? জি। E1 E2 নিয়ে তোমার যতটুকু ধারণা আছে এটুকু তুমি বলো। ভাই, একটু খুঁজে বের করা লাগবে, এখন মনে করতেছে না। বুঝতে পারছি। আচ্ছা, তো আমাদের অপসারণ বিক্রিয়া যে হয় অ্যালকাইল হ্যালাইডের, এটা হচ্ছে তোমার দুইভাবে হতে পারে, একটা হচ্ছে E1, একটা হচ্ছে E2। চলো আমরা একটু লেখার চেষ্টা করি জিনিসটা।
অপসারণ বিক্রিয়ার মেকানিজম। তো অপসারণ বিক্রিয়া দুইভাবে হতে পারে, তাই না? একটা হচ্ছে E1, একটা হচ্ছে E2। এটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। এটা অনেকটা SN1 SN2 মতো, অনেকটা আর কি, একদম পুরোপুরি না। যে এখান থেকে হতে পারে E1, হতে পারে E2। E1 কখন হবে বলো তো? যখন বিক্রিয়ার হারটা একটা মলিকিউলের উপর ডিপেন্ড করবে, তাই না? জি, ওই রকম ক্ষেত্রে E1 হবে, আর আদারওয়াইজ E2 হবে। যখন দুইটার উপর ডিপেন্ড করে তখন হচ্ছে এটা E2 হবে। তারপর চলো এখন E1 দেখি। আমরা এখন E1 দেখব। সো E1 এর রিঅ্যাকশনটা দুই ধাপে হয়। প্রথম জিনিসটা হচ্ছে এখানে দুই ধাপে হবে রিঅ্যাকশনটা, এটা পরে লিখবো আমি। দুই ধাপের মধ্যে স্টেপ 1-এ যে জিনিসটা হয় এটা কার্বোক্যাটায়ন তৈরি হয়। স্টেপ 1-এ একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, যেমন ধরে না তোমার কাছে এরকম একটা অ্যালকাইল হাইড্রাইড আছে। তো দেখা যায় যে প্রথম ধাপে হচ্ছে এই যে হ্যালোজেনটা এটা কিন্তু এভাবে বের হয়ে যায়। এভাবে বের হয়ে গেলে এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়। আমরা এরকম দেখছিলাম না SN1-এ? রাফি মনে পড়ে? হ্যাঁ ঠিক আছে। SN1 এরকম ছিল না, প্রথম ধাপে কি হয়ে এরকম একটা হ্যালাইড বের হয়ে যেত না, লিভিং গ্রুপ। এরকম আমরা একটা কার্বোক্যাটায়ন পাবো। তো সেকেন্ড ধাপে কি হবে? স্টেপ 2-তে আমরা এখানে একটা বেজ ইউজ করি, মনে আছে? পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি না? হ্যাঁ, তো সেকেন্ড ধাপে যে জিনিসটা হবে সেটা হচ্ছে সেকেন্ড ধাপে হচ্ছে তোমার এখানে একটা বেজ আসবে। সাপোজ ধরো না বেজ এসে আমরা ইথক্সাইডকে নিলাম, সাপোজ জাস্ট ফর এক্সাম্পল, এখানে তুমি OH নিতে পারো। এটা কি ইথক্সাইড না? হ্যাঁ ইটিও। ইটি মানে ইথানল। আচ্ছা ইথানল বুঝছি। থেকে তুমি যদি হাইড্রোজেন চলে যায় তাহলে এই ইটিও পাওয়া যাবে না? ইটিও জি, মাইনাস, এটা মানে এটা বলা হয় ইথক্সাইড। ইথক্সাইড বলা হয় এটাকে। তো এটা খুবই ভালো বেজ এটা। তো এখানে বেজ হিসেবে তুমি OH নিতে পারো। তো এই বেসটা কি করবে, এসে এখান থেকে এই যে বিটা হাইড্রোজেন, দেখো এটা এটা এখন আমাদের পজিটিভ চার্জটা কোন কার্বনে আছে? এই কার্বনে আছে না? তো এটা হচ্ছে আলফা কার্বন, এটা বিটা কার্বন। তো বিটা কার্বনের একটা হাইড্রোজেনকে এরকম অ্যাবস্ট্রাক্ট করবে, আর এই বন্ডে ইলেকট্রন এখানে চলে আসবে তখন। আচ্ছা। বেস যেহেতু হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করে না, বেজের কাজ কি? প্রোটন অ্যাকসেপ্ট করে না? Yep. জানো তো এটা নাকি রাফি? হ্যাঁ ভাইয়া জানি। ওকে। তো আচ্ছা, এখন যদি এই বন্ডের ইলেকট্রন এখানে চলে আসে, আমাকে তুমি বলো এই পজিটিভ চার্জ কি তখন আর থাকবে? না থাকবে না, কেন থাকবে না? কারণ বন্ড তো তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ওইটার কারণে না তো, এখানে পজিটিভ চার্জ মানে ইলেকট্রন ডিফিসিয়েন্সি ছিল, আর এই ইলেকট্রন এখানে যদি চলে আসে তাহলে ইলেকট্রন ডিফিসিয়েন্সি চলে যাবে না? হ্যাঁ, ওই পাশের যে কার্বনটা আছে ওই কার্বনটা তো হাইড্রোজেন আরেকটা দিয়ে গেছে, তাহলে ওইটা মিলে হলো টোটাল চলে আসবে। হ্যাঁ, মানে ওইটার এই এই এক্স মাইনাসটা যে ইলেকট্রন নিয়ে গেছিল সেটার ঘাটতি কিন্তু এই বন্ড যখন তৈরি হয় তখন এটা পূরণ হয়ে যাবে, তাই না? হ্যাঁ তখন হচ্ছে তোমার এরকম একটা ডাবল বন্ড কিন্তু পাওয়া যাবে এখান থেকে। হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে হচ্ছে তোমার মিথাইল, এখানে একটা মিথাইল পাওয়া যাচ্ছে। সো এটা হচ্ছে তোমার এরকম জিনিস, আর এখানে তোমার এরকম ইথানল পাওয়া যাবে। সো দ্যাটস ওভারঅল E1 মেকানিজম। এখানে আর কিছু বলে রাখা দরকার, সেটা হচ্ছে এটা হচ্ছে স্লো স্টেপ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এটা অনেকটা SN1 এর মতো এই রিঅ্যাকশনটা।
তো SN1 এ কি হইতো, এই প্রথম ধাপটা স্লো ছিল না, হ্যাঁ স্লো ছিল। এখানে এটা এই স্টেপটা স্লো। যদি এই স্টেপটা স্লো হয় তাহলে আমরা এই স্টেপটা কি বলবো, রেট ডিটারমাইনিং স্টেপ বলবো না? হ্যাঁ রেডি। রেট ডিটারমাইনিং স্টেপ, রেট ডিটারমাইনিং স্টেপ। অর্থাৎ একটা স্টেপে, একটা স্টেপ কি করতেছে, রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করতেছে, তাই না? একটা স্টেপের উপর, ঠিক কিনা বলো? দুইটা স্টেপের মধ্যে একটা স্টেপের উপর কি করতেছে, রিঅ্যাকশনটা রেট ডিপেন্ড করতেছে না? জি জি। এবং যে স্টেপটা রেট ডিটারমাইনিং বা যেই স্টেপটা রেটকে ডিটারমাইন করতেছে, সেই স্টেপে একটা মলিকুল ইনভলভ, শুধু এই মলিকুলটা, ঠিক কিনা বলো? হ্যাঁ এই জন্য আমরা এটাকে বলতেছি E1, এলিমিনেশন ইউনিমলিকুলার। ক্লিয়ার জিনিসটা একদম? জি ভাই বুঝছি। তাহলে আমরা এটা বৈশিষ্ট্যগুলো একটু চলো হালকা করে লিখে নিই। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা টু স্টেপ রিঅ্যাকশন, টু স্টেপ রিঅ্যাকশন। তারপরে কি লেখা যায় বলো তো? প্রথম ধাপটা স্লো হয়, এটা হ্যাঁ, দুইটা। এটা তো আর বোঝা যাচ্ছে, এটা তো আগেই বললাম। এখান থেকে আর হচ্ছে তোমার লেখা যায় বিটা কার্বন থেকে, দাঁড়াও ভাই, গরমে মাথা ঘুরাচ্ছে আমার একদম প্রায়। আমাকে তো ফ্যান অফ করে ক্লাস নিতে হয়, বুঝছো? যাই হোক, বিটা কার্বন থেকে হাইড্রোজেন রিমুভ হয়। আচ্ছা, এটা বুঝতে পারলাম। আর এখান থেকে আর কি লেখা যায়, দাঁড়াও আমি এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট খুঁজে বের করি। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, একটা মিনিট। ডিগ্রিটা মনে হয় যে 3 ডিগ্রি হ্যাঁ সক্রিয়তা। হ্যাঁ, এটার স্টেবিলিটি এখানে আমাকে বলতে হবে। এই যে দেখো, এখানে হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, প্রথম ক্রম, প্রথম ক্রম বিক্রিয়া। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে তোমার এখানে, এখানে show the same effect of structure on reactivity as SN1 reaction 2, মানে SN1 এর মতো এইটার রিঅ্যাক্টিভিটি অর্ডার SN1 এর মতো পাওয়া যায়। বুঝতে পারছো? রিঅ্যাক্টিভিটি অর্ডার সেম এজ SN1। তাহলে কি হবে বলো তো, এখানে অর্ডারটা কি হবে? 3 ডিগ্রি সবচেয়ে বেশি, হ্যাঁ তারপর 2 হ্যাঁ ডিগ্রি। হ্যাঁ, সো রিঅ্যাক্টিভিটি অর্ডার, আমি অন্য কালার দিয়ে লিখি। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষায় আসতে পারে। তারপরে আর কি লেখা যায় বলো এখান থেকে? আর যা লেখা যায় ওইটা তোমার এই মুহূর্তে লাগবে না আর কি। এখানে রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল, রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল মানে যদি তোমার, বাকি জিনিসটা বোঝাই আমি। তুমি কি এই টার্মটার সাথে পরিচিত আছো, মানে কার্বোকোডান যে রিঅ্যারেঞ্জড হয়, এটা কি তোমার ইন্টার লেভেলে পড়ানো হয়েছিল সামহাউ? তাহলে লাগবে না, এটা বাদ দাও। জাস্ট হালকা ইন্ট্রোডিউস করে রাখি তোমাকে, জাস্ট হালকা ইন্ট্রোডিউস করে রাখি। রেজোন্যান্স তো পড়ছো না, রেজোন্যান্স? হ্যাঁ রেজোন্যান্স পড়ছি। তো রেজোন্যান্স, আচ্ছা এটা এদিকে না আনি, এটা আমরা পরে পড়বো। মানে এই কার্বোকোডানটা কি প্রাইমারি না সেকেন্ডারি বলো তো, এই কার্বোকোডানটা? এটা সেকেন্ডারি তো মনে হচ্ছে, কিভাবে সেকেন্ডারি? কারণ কার্বন যারও যুক্ত আছে। এই পজিটিভ চার্জটা যে কার্বনে আছে সেটা কয়টার সাথে যুক্ত আছে কার্বনের সাথে? 3টা কার্বন। 3টা। তাহলে এটা কি সেকেন্ডারি হইলো? টারশিয়ারি না এটা? 3 ডিগ্রি না? টারশিয়ারি। 3 ডিগ্রি কার্বোকোডান সবচেয়ে বেশি স্টেবল, এটা আমরা অনেকবারই জানি।
জানি না আমরা? জানি। এখন যদি এমন হয় এখান থেকে যদি সামহাউ ধরে নাও এখান থেকে 2 ডিগ্রি কার্বোকার্বন তৈরি হয়েছে, সাপোজ ধরে নাও সামহাউ 2 ডিগ্রি কার্বোকার্বন তৈরি হয়েছে, মানে 2 ডিগ্রি যদি অ্যালকাইল হ্যালাইড থাকে 2 ডিগ্রি কার্বোকার্বন পাওয়া যাবে না? জি। এখন যদি এমন হয় ওই 2 ডিগ্রি কার্বোকার্বনটা যদি 3 ডিগ্রিতে যাওয়ার মতো সম্ভাবনা থাকে, তাহলে ওই কার্বোকার্বনটা রিরেঞ্জ হয়ে তার স্ট্রাকচারটার মধ্যে রিরেঞ্জ করে 3 ডিগ্রিতে পৌঁছায়। এই কথা কি বুঝতে পারছো? আরেকবার বলুন ভাই, বুঝিনি। মানে ধরে নাও তোমার অ্যালকাইল হ্যালাইডটা 2 ডিগ্রি ছিল হ্যাঁ। এবং 2 ডিগ্রি থেকে 2 ডিগ্রি কার্বোকার্বন পাওয়া যাবে। জি। এখন 2 ডিগ্রি কার্বোকার্বন থেকে 3 ডিগ্রি কার্বোকার্বন স্টেবিলিটি বেশি, তার মানে 2 ডিগ্রি কার্বোকার্বন অলওয়েজ চাইবে যে সেটা যেন 3 ডিগ্রিতে রিচ করতে পারে। আচ্ছা। এখন যদি এমন হয় স্ট্রাকচারটাকে রিঅ্যারেঞ্জ করে যদি সামহাউ 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে যাওয়া পসিবল হয়, তাহলে ওই 2 ডিগ্রি কার্বোকার্বনটা 3 ডিগ্রিতে মানে রিঅ্যারেঞ্জ হয়ে পৌঁছাবে। এইরকম রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল হয় কিন্তু এখানে, বুঝতে পারছো? বুঝতে পারছি। ওকে ফাইন, আমরা এদিকে না যাই আর। এটা খুব মজার জিনিস, খালি পড়াতে ইচ্ছা করে কিন্তু তোমার হয়তো লাগবে না। না যাই এদিকে আর আমি। এই তো আমাদের E1 শেষ হলো, এবার আমরা চলো E2 তে বেক করবো। ওকে, টাইম কত হয়েছে আমার তো পরে আরেক জায়গায় ক্লাস আছে। আচ্ছা E2 দেখে নিই, আমার ক্লাসটা শেষ করে ফেলতে পারি রাফি। আচ্ছা। আচ্ছা E2 আমি তোমাকে নেক্সট ক্লাসে দেখাই। নেক্সট E2 পড়তে শুরু করি, আমার টাইম একটু কম হাতে। আচ্ছা, অসুবিধা নেই। ওকে, জাস্ট আমরা E2 থেকে শুরু করে তারপর বাকিটুকু শেষ করবো আজকে। এখন এটুকু থাকুক রাফি, হ্যাঁ? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।